হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আচ্ছা, তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ঠিকই দেখেছো, আজকে যাচ্ছি নবাবের শহর। তো মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে কিছু ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করব, আর যতটা সম্ভব তোমাদেরকে ইনফরমেশনগুলো জানাবো। আর কোথা দিয়ে যাচ্ছি তো তোমরা কম বেশি সবাই জানো যে আমাদের কলকাতা সাইড থেকে যেতে হলে তো NH-12 ধরেই যেতে হবে। তো আমি NH-12 ধরেই যাব। NH-12 ধরে গিয়ে বহরমপুর বাইপাস নিয়ে ওখান থেকেই মুর্শিদাবাদ শহরে ঢুকে পড়বো। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি NH-12-এ। তো আমার যে পেছন সাইডে রাস্তাটা ওটা কলকাতার দিক থেকে আসছে। তো মানে জাগুলিয়া বারাসাত হয়ে ওটা চলে যাচ্ছে কলকাতা। আর আমি যে সামনের দিকে যাচ্ছি, এই সামনের দিকটা হচ্ছে তোমার রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে মালদা, ফারাক্কা মালদা হয়ে ডালখোলা। তো এই হচ্ছে NH-12। তো আমার ডেস্টিনেশন যেহেতু আজকে মুর্শিদাবাদ, তো NH-12 ধরেই যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তা আমি এখন চাকদা ফ্লাইওভার ক্রস করছি। তার ঘড়িতে টাইম হয়েছে এখন 5:30 যদিও। তো আমরা এখন আছি রানাঘাটে। তো রানাঘাট তো এখন সেই আগের মতো পরিস্থিতি নেই যে প্রচুর জ্যাম হবে, প্রচুর সময় লাগবে। এই দেখে নাও মনোরমা হসপিটেক। তো আমি এখনও আছি মনোরমার সামনে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারে। তো রানাঘাটটাকে এখন পুরোটাই ফ্লাইওভার দিয়ে পার করে দিয়েছে, কেননা রানাঘাটে একটা বিভৎস জ্যাম। এই রাস্তায় NH-12 আসতে হলে আগে, মানে যদিও তখনকার সময় যেই নামটা ছিল সেটা হচ্ছে NH-34। তো একটা বিভৎস জ্যাম ফেস করতে হতো, কারণ সেই জ্যামটা 1 ঘন্টা 1.5 ঘন্টায়, এমনকি 2 ঘন্টা 2.5 ঘন্টাও লেগে যেত। তো সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। তো দুটো ফ্লাইওভার পার করেছে রানাঘাটে। আর আরেকটা যেটা রয়েছে সেটা কিন্তু চুনি নদীর ওপর যে ব্রিজটা, সেটা। তো এই যে আমরা এখন উঠতে চলেছি চুনি নদীর উপর ব্রিজ। আর এই রানাঘাট শহরটা কিন্তু চুনি নদীর তীরেই অবস্থিত। কেননা আগের সময়ে যেসব শহরগুলো তৈরি হয়েছিল সেইগুলো কিন্তু সব এক একটা কোনো না কোনো একটা নদীর, মোটামুটিভাবে কোনো না কোনো, সব ক্ষেত্রে যে সেটা সঠিক সেটা না, কোনো না কোনো নদীর তীরেই কিন্তু শহরগুলো গড়ে উঠেছিল। কেননা তখন যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল হচ্ছে জলপথ। তো তার উপরে সেই জলপথের উপর বেস করেই কিন্তু যে কোনো নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছিল হচ্ছে একটা শহর। তো এই রানাঘাট শহরটা কিন্তু তেমনই চুনি নদীর তীরে গড়ে উঠেছিল। তো চলো, আমরা এখন আছি তোমার এই ডিস্ট্রিক্টটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। তো আমরা নদিয়া ডিস্ট্রিক্টকে ছেড়ে কিন্তু যাব তারপর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো আমরা এখন নদিয়া ডিস্ট্রিক্টে অনেক সময় চলবো। ফাইনালি আমি এন্ট্রি করে গেছি কৃষ্ণনগরে। তো এই কৃষ্ণনগর শহর কিন্তু জলঙ্গি নদীর তীরে অবস্থিত। তো জলঙ্গি নদীটা সামনেই রয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই কৃষ্ণনগর শহরে কিন্তু একটা ভৌগোলিক অবস্থান রয়েছে। এই কৃষ্ণনগরের, তো তার যাই হোক, তার মাঝখানে একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে জলঙ্গি নদী, আর এটা হচ্ছে জলঙ্গি নদীর রেল ব্রিজ। ওই দেখে নাও, ওটা হচ্ছে জলঙ্গি নদী, আর এই জলঙ্গি নদীর রেল ব্রিজ হচ্ছে ওটা। তো এই জলঙ্গি নদীর তীরেই কিন্তু কৃষ্ণনগর শহরটা অবস্থিত। আর কৃষ্ণনগর শহরটাকে তোমরা আরও একটা নামে ভালো করেই জানো, যেটা কিনা মাটির পুতুল। কৃষ্ণনগর কিন্তু মাটির পুতুলের জন্য বিখ্যাত। তো এখানে আমি একবার গিয়েছিলাম, যে পুতুল পট্টি রয়েছে,
তো সেই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগরের মধ্যেই, ওই জায়গাটার নাম হচ্ছে ঘূর্ণি। তো তোমরা আসতে পারো। তো ঘূর্ণিতে কিন্তু তো কৃষ্ণনগর পুতুল, ওখানে কিছু বলার কিছু নেই। তো আমি যেটুকু দেখে এসেছি, তো কিন্তু খুব সুন্দর সব পুতুলগুলো তৈরি করে, পুরো মনে হচ্ছে যেন ন্যাচারাল। তো যাই হোক, যেটা বলছিলাম, ট্রপিক অফ ক্যান্সার এই কৃষ্ণনগরের খুব কাছে দিয়ে গেছে। তো মনে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা। তো এই হচ্ছে কৃষ্ণনগরের ভৌগোলিক অবস্থান। তো চলো, আমরা এখন এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। আর এই কৃষ্ণনগর শহরটাই কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। তো আমরা এখন কৃষ্ণনগর পেরিয়ে বহরমপুর দিকে এগোচ্ছি, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দিকে। তো বন্ধুরা, এইসব জায়গায় একটা ট্রপিক অফ ক্যান্সার যেখান দিয়ে গেছে, এইসব দিকে একটা বোর্ড লাগানো আছে। তো বোর্ডটা দেখো আমার চোখে পড়ছে না, চোখে পড়লে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই বোর্ডটা এদিকেই রাস্তার ওই ফুটে, মানে যেখান থেকে তুমি বহরমপুর থেকে কলকাতার দিকে যাচ্ছ, ওই ফুটে একটা বোর্ড লাগানো আছে ট্রপিক অফ ক্যান্সার। যেই সরি বেরিয়ে গেল, জাস্ট ওই জায়গায় ছিল ট্রপিক অফ ক্যান্সারের বোর্ডটা। তো এই ওপর দিয়েই গেছে সেই ট্রপিক অফ ক্যান্সারের লাইনটা। তো সেই জন্য ওখানে একটা বোর্ড লাগানো আছে। তো চলো সামনে এগোচ্ছি। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডের ডালখোলা 365 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। তো আমরা এই বহরমপুরটাই যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এলাম বেথুয়া ডহরি। তো এই যে আমার বাঁদিকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেথুয়া ডহরি ফরেস্ট। তো এটা হচ্ছে আরও পেছন থেকে শুরু হয়েছে, আর সামনে আরও এগিয়ে গিয়েও রয়েছে। তো এই বাঁদিকেরটা টোটাল হচ্ছে বেথুয়া ডহরি ফরেস্ট এরিয়া। আজকে জার্নির ফার্স্ট টোল আসতে চলেছে, এই সামনেই রয়েছে আমাদের জার্নির ফার্স্ট টোল। তো ফার্স্ট টোল বলা যাবে না, কারণ আমাদের আজকে জার্নির মধ্যে একটা টোলই পড়বে। তো সেই জন্য এটাকে ফার্স্ট টোল বলা যাবে না। ফার্স্ট অ্যান্ড লাস্ট হচ্ছে এটাই, এই টোলটাই আমাদের আজকে পড়বে। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে, কৃষ্ণনগর বহরমপুর টোল। তো এটা হচ্ছে বেথুয়া ডহরির পরেই পড়ছে এটা। আর যেহেতু আমরা ওইদিকে বহরমপুর থেকে সোজা আর যাবো না, তো সেই জন্য আমাদের আর সামনের টোলটা আর পড়বে না। তাই এটাই আমাদের ফার্স্ট আর এটাই আমাদের লাস্ট আজকে জার্নির। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম পলাশী। তো সামনেই তোমাদেরকে দেখাচ্ছি সেই পলাশীর ঐতিহাসিক গেট, একটা স্মৃতি স্তম্ভ বানানো আছে। এই যে সামনে সাদা ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পলাশীর স্মৃতি সৌধ। পলাশীর যে যুদ্ধ হয়েছিল তার স্মৃতিসৌধ হচ্ছে ওটা। এই যে গেটটা দেখে নাও, ওই রাস্তাতে গেলে ওখান দিয়ে গিয়ে পলাশীর যুদ্ধক্ষেত্রটায় ওখানে যাওয়া যায়। চলে এলাম বেলডাঙ্গা, মানে এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সে বেলডাঙ্গা। এই বেলডাঙ্গা কিন্তু দুটো কারণের জন্য ফেমাস। এখানে গামছা হচ্ছে বিখ্যাত গামছা, আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে সবসময়ের জন্য ব্যবহার হয়, মানে দৈনন্দিন রান্নার কাজে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই দুটো কারণের জন্য কিন্তু এই বেলডাঙ্গাটা ফেমাস। তো এক হচ্ছে গামছা আর কাঁচা লঙ্কা। আর আমাদের এই যাতায়াতের পক্ষে এই জায়গাটা কিন্তু খুবই কনজেস্টেড, কেননা এই বাজারটা খানিকটা জায়গা, যেহেতু ডবল ওয়ে চালু হয়নি, তো সেই জন্য এই জায়গাটা প্রচণ্ড জ্যাম ফেস করতে হয়। তো সামান্য একটু জায়গা, তারপরে গিয়ে
সিঙ্গেল ওয়ে তুমি পেয়ে যাবে। তো আরেকটা জিনিস যেটা এদিকে আসলে পরে দেখাতেই হয়, সেটা হচ্ছে এই বাজ পাখি জলের ট্যাঙ্ক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তো একটা বাজ পাখি জলের ট্যাঙ্ক। এইটা কিন্তু অনেক ভিডিওতেই তোমরা দেখে থাকবে, নর্থ বেঙ্গলের যে কোনো ভিডিওতে তোমরা এই জলের ট্যাঙ্ক অনেক ইউটিউবাররা দেখিয়ে থাকে। তো এখানের কিছু কিছু লোকের দেখুন একটু বেশ প্যাশনও বলা যেতে পারে। ওই একটা গ্লোব জলের ট্যাঙ্ক রয়েছে, গ্লোব, ওই জলের ট্যাঙ্কটা রয়েছে ডান দিকে, ওটা রয়েছে কিন্তু গ্লোব। তো চলো আমরা সামনের দিকে এগোতে থাকি, বেলডাঙ্গাকে পেছনে ফেলে। কিন্তু এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু চলে যাওয়া যায় মুর্শিদাবাদ। তো আমি এই রাস্তাতে যাচ্ছি না, আমি যাচ্ছি স্ট্রেট বহরমপুর বাইপাসের দিকে। তো আমি বহরমপুর বাইপাস হয়ে ওখান দিয়ে বেরোবো। ওই যে পেছন দিয়ে রাস্তাটা গেল ওটা হচ্ছে সারগাছি বাইপাস। তো ওখান দিয়েও কিন্তু বহরমপুর হয়ে মুর্শিদাবাদ চলে যাওয়া যায়। তো দেখো যে আমি আজকে ওখান দিয়ে না গিয়ে বহরমপুর বাইপাস দিয়ে যাব। তো এখানে একটা বোর্ড রয়েছে, ডালখোলা দেখাচ্ছে 2621, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। মানে মেন হচ্ছে বহরমপুর যে টাউনটা, ওই টাউনটাকে ইন্ডিকেট করছে, মানে 7 কিলোমিটার। তো আমরা যাচ্ছি এখন বহরমপুর বাইপাসের দিকে এগিয়ে। আর এখানে বোর্ড দেখাচ্ছে শিলিগুড়ি সোজা, ডালখোলা সোজা, মালদা সোজা। তো আমরা সোজাই বেরিয়ে যাব। এই যে বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, এই বাঁদিকের রাস্তাটা গেলে কিন্তু বহরমপুরের যে টাউনটা, সেই টাউনটার মধ্যে দিয়ে যেতে হবে। আর আমরা বেরিয়ে যাব হচ্ছে বহরমপুর বাইপাস ধরে। তো আমরা বহরমপুর বাইপাসের রাস্তাটা নিয়ে নিলাম। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু চলে গেছে বহরমপুর টাউনের দিকে। তো আমরা এই সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছি বহরমপুর বাইপাস। তো বহরমপুর বাইপাসটাকে আমরা খানিকটা যাব বহরমপুর বাইপাস দিয়ে। বহরমপুর বাইপাস দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে বহরমপুর বাইপাসটা সবসময়ের জন্য ধরো ফাঁকা থাকে এটা। আর টাউনের ওই রাস্তাটায় গেলে তো আমাদের তো ওই রাস্তা ঢুকতেই হবে, তো যতটা ফাঁকায় যাওয়া যায়, তো সেই জন্য এই রাস্তাটাকে নিলাম। তো চলো তোমরা দেখো। আর বহরমপুর বাইপাসের যে ভিউটা, এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ভিউ। দেখে নাও মাঝখানে রিফ্লেক্টার যেগুলো লাগানো আছে সেগুলো কিন্তু ডিজাইন করে তার মধ্যে কিন্তু রিফ্লেক্টারগুলো বসানো রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন বহরমপুরে। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ গঙ্গা নদী। তো এই আমরা এখন বহরমপুর যাচ্ছি, বহরমপুরে পরেই রয়েছি। তো এই বহরমপুরটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। তো বন্ধুরা আমরা এখন আছি মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদ যে এই নামটি কিন্তু নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে কিন্তু এই নামটি এসেছিল। তো মুর্শিদ কুলি খাঁ উনি নিজেই ওনার নাম অনুসারে এই জায়গাটার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের হওয়ার আগে, তার আগে যে নামটা ছিল সেটা ছিল মুকসুদাবাদ। তো তার আগেও অনেক নাম ছিল, যেমন মুকসুদাবাদ হওয়ার আগে নাম ছিল হচ্ছে সৈদাবাদ, তারও আগে নাম ছিল কুলাডিহি। তো এই নানান পরিবর্তন হয়ে হয়ে এই জায়গাটি এখন বর্তমান নাম হয় মুর্শিদাবাদ। এখন চলে এসেছি কাঠগোলা বাগানে। তো এই যে তোমরা গেটটা দেখে নাও,
তো কাঠগোলা বাগানে কিন্তু এখন শুধুই আম বাগান, এই চারিদিকে দেখে নাও শুধু কিন্তু আম বাগানই কিন্তু এখন চারিদিকে রয়েছে। এখানে কালো গোলাপের চাষ হতো, তো সেই অনুযায়ী এই জায়গাটা নাম হয়েছিল কাঠগোলাপ। তো এখানে কিন্তু এখন আসে কিন্তু কালো গোলাপের কোনো চাষ নেই, তো এখানে শুধু রয়েছে এখন আম বাগান। তো আমরা যাচ্ছি এখন ভেতর দিকে, তো চলো দেখি ভেতরে কি আছে। বন্ধুরা, কাঠগোলা বাগানে রয়েছে একটা জলাশয়, এর মধ্যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ছোটো ছোটো মাছ রাখা আছে, আর কচ্ছপও কিন্তু এর মধ্যে আছে, একটা কচ্ছপ দেখা যাচ্ছে। তো ক্যামেরায় আসছে কিনা জানি না, আমি দেখি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ছোটা পাখি, অস্ট্রেলিয়ান হলুদ ছোটা পাখি। এই যে হলুদ ছোটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ককটেল। এই দেখে নাও অস্ট্রেলিয়ান ককটেল। এই একটা কাছে চলে এসছে, ওর মনে হচ্ছে ছবি তোলার ইচ্ছে হচ্ছে, সে এখানে কাছে চলে এসছে। এখন এদের উপর বসে আছে, মাথায় কিন্তু সুন্দর ছোট্ট একটা ঝুঁকি আছে, দেখতে পাচ্ছ। ওই একদম সামনে নিয়ে গেলাম, এই ওটা ফাঁকাই রয়েছে। এটা আচ্ছা, এই দিকে একটা রয়েছে, এটা তো সম্ভবত এটা ম্যাকাও, কিন্তু এটা বুঝতে পারছি না। তো এটা হচ্ছে সম্ভবত এটা ম্যাকাও। এই যে দেখে নাও বন্ধুরা, এই যে দেখে নাও, পাখিটা কিন্তু বেশ বড়, পাখিটা কিন্তু বেশ বড়। তো তোমাদের এখানে যেগুলো আছে, তো সেগুলোকে তোমাদেরকে সম্পূর্ণটাই দেখালাম। আর এখানে ছবিটা যে পুরোটা ঘুরিয়ে ওদিকটা রয়েছে পাখি। তো চলো দেখি আরও ওদিকে যাওয়া যাক। দেখি সুন্দর কাঠগোলা বাড়িতেই রয়েছে একটা প্রাসাদ। তো তোমরা দেখে নাও, একটা প্রাসাদ, তার সামনে রয়েছে একটি ছোট্ট মতো পুকুর রয়েছে। তো ওখানে কিন্তু এই যে পুকুরটা দেখা যাচ্ছে কিনা, এই যে পুকুরটা এখানে রয়েছে, এই যে দেখে নাও। তো এই হচ্ছে কাঠগোলা বাগান। তো এখানে তো আগেই বললাম, এখানে আগে কালো গোলাপের চাষ হতো। তো এটা কিন্তু 60 বিঘে জমির উপরে এটা এই ভবনটি রয়েছে। 60 বিঘে, এই এরিয়াটা কিন্তু 60 বিঘে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মীর জাফরের বাড়ি, এটাকে নমখালালে গেটও বলে থাকে। তো এই বাড়িটার কিন্তু ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই, তো সেই জন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই গেট পর্যন্ত এখানেই যেতে দেয়, এই ভেতরে আর ঢোকার কোনো পারমিশন নেই বলে। তো আমি এখান থেকেই তোমাদেরকে জাস্ট গেটটা দেখালাম। এই যে তোমরা দেখে নাও, এটা হচ্ছে মীর জাফরের বাড়ি। তো বাড়ি বলতে গেলে বাড়ির গেট এটা। এবার এখান থেকে গিয়ে ডান দিকে ওই সামনে দূরে দেখতে পাচ্ছ সাদা দুটো পোস্ট দেখতে পাচ্ছ, ওখান থেকে ডান দিকে ঢুকে যেতে হয়। তো এই হচ্ছে মীর জাফরের বাড়ির গেট। তো চলো তোমাকে এখন নিয়ে যাচ্ছি 1100 কবরের এখানে। আমি চলে এসেছি 1100 কবর। এখানে নবাব পরিবারের যারা মারা যেতেন তাদেরকে এখানে মাটি দেওয়া হতো। দেখো এখানে এই যে গেটটা রয়েছে, তো এই যে দেখা আছে নবাব মীর জাফর ও তার পরিবারের ঐতিহাসিক 1100 কবর স্থান। মীর জাফর ও তার পরিবারের যারা মারা যেতেন এখানে তাদেরকে কবর দেওয়া হতো। তারই ভেতরে তোমাদেরকে কবর স্থানটা ঘুরে দেখাচ্ছি আমি। এই যে গেটটা, এই যে এই ঘরগুলো, এগুলো সব মহিলাদের কবর আছে। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু একটা বাজ পাখি আর একটা পায়রারও কিন্তু এই কবরস্থানতে কবর রয়েছে।
তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো এখানে যেহেতু অনেক কবর রয়েছে, তো এখানে সবটার নাম বলা আমার পক্ষে হয়তো সম্ভব না। তো যাই হোক, ওনারা কিছু বলে দিলেন, কিন্তু সেগুলো মনে রাখাও সম্ভব না, কারণ কার কার কবর এখানে, কারণ এত কবরের মধ্যে কার কবর এখানে যে রয়েছে এখানে বলা সম্ভব না, সেটা মনে রাখা সম্ভব না। তো আপনারা গাইডের মুখ থেকেই শুনে নিন যে কার কবর কোথায় রয়েছে বা কোন কবরটা কার। ইতিহাসের নাম পড়েছেন নবাব মির্জাফর বলে, নামটাও শুনেছেন। নবাব মির্জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম বেরবা। নাজিম শব্দটা যে দিয়ে আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন উনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছিলেন। তিনি নবাবি করেছিলেন 5 বছর, 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। 17 জানুয়ারি মারা গেছিলেন, নাম ডেট আছে। ওনার দুই পাশের দুই কাকা নাজাব খান নাজারি খান নবাব মির্জাফরের কবর। নবাব মির্জাফরের 3টে স্ত্রী, উনি 3টে বিয়ে করেছিলেন বাংলায়। ওনার প্রথম স্ত্রী শাহ খানম, আলীবর্দী খান, আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের ভগ্নিপতি হচ্ছে নবাব মির্জাফর। এনার 2টো সন্তান, প্রথম একটা মিরন, একটা মেয়ে ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন মুঙ্গের, ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন। বক্সারের যুদ্ধতে 1764 সালে মারা গেছিলেন মীর কাসিম। তো নবাব মির্জাফরের একটা স্ত্রী এখানে আছে, সামনের দিকে আছে, দেখাচ্ছে। নবাব মির্জাফরের বাবা এটা সৈয়দ হোসেন নাজার, একটা শব্দ দিয়ে আছে নাজার। তিনি নাজার দেশে বাস করতেন। এনার টাইটেল নাজার, নাজার দেশ হচ্ছে ইরাক। খবর এইখান থেকে আরম্ভ হচ্ছে, মির্জাফরের বাবা থেকে 5ম বংশ। হাজারদুয়ারি যে মালিক ছিল নবাব হুমায়ুন শাহ, ওনার মেয়ের কবর সুলতান গিরিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের। এনারা বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতেন। এনাদেরকে সম্মান করে পর্দা নসলে রাখা। আগেকার দিনে ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান করার জন্য। মীর জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখির পায়রা পুষেছিলেন চিঠি আদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা 2জন পিয়নের কাজ করে। বাসটার নাম হীরালাল, পায়রার নাম পান্নালাল। হাজারদুয়ারির ভেতরে যাবেন, 2তলায় 8 গ্যালারিতে মির্জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন দেখবেন বাজ পাখি ধরেছে, ছবি দেখা যাবে। ওই যে লাস্ট পাঁচিল কালোটা, পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। 1100 কবর বলা হয়, বেশি আছে 1100 থেকে। এখনো নবাব মির্জাফরের পরিবাররা বেঁচে আছে। ওনারা কলকাতায় থাকেন। হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে মাটি হয়, আগেকার কোনো লোকের হয় না। তো এই যে মাথার উপরে গুম্বুজগুলো দেখছেন, একটা উৎসব হয়, উৎসবটাকে সাবে বারাত বলা। মির্জাফরের পরিবার পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসেন, এসে দোয়া সালাম ফাতিহা ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান। এই যে কবরগুলো আছে এগুলো পুরো মির্জাফরের ফ্যামিলি, ইনাদের ইতিহাস। আচ্ছা, ওই যে সামনে যে কবরটা রয়েছে ওটা নতুন দেখা যাচ্ছে, ওটা কি রিসেন্ট করে কোনো কবর হয়েছে? নতুন না, এটা পুরনো আছে, ওটা রিপেয়ার করা হয়েছে। ওটা রিপেয়ার করা হয়েছে। ওনার আচ্ছা ফ্যামিলি আচ্ছা আচ্ছা। মির্জাফরের ফ্যামিলি 4টে দেশে থাকে। এই ভারতবর্ষে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। এনার যে ফ্যামিলি আছে লন্ডনে থাকে। লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছে। এনার নাম নাসার আলী মির্জা, ইস্কান্দার আলী মির্জার ছেলে, মির্জাফরের বংশ। নবাব মির্জাফরের 5টে ছেলে, একটা মেয়ে। মেয়েটার নাম ফাতেমা বেগম বললাম। 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন। মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল। রাজমহল থেকে মিরনের দেহটা আনা যায়নি।
মিরনকে বাদ দিয়ে মির্জাপুরের নাজিমউদ্দৌলা 1 বছর নবাবী করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সে। সাইফুদ্দৌলা, আশরাফুদ্দৌলা, মুবারকদৌলা, মানে এই 4 জন, তাই তো? হ্যাঁ, মিরনকে বাদ দিয়ে 4টে ছেলে নবাব মির্জাপুর। হাজারদুয়ারির সামনে একটা সাদা রকমের বাড়ি দেখবেন, ইমামবাড়া। 10টা দিন খোলা থাকে মুহররমের সময়, বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন জা 1847 সালে ইমামবাড়া ইনি তৈরি করিয়েছিলেন। নবাবী করেছিলেন 43 বছর। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলে, ইমামবাড়ার মালিক ফেরাইদুন জা। আপনাদের যে কবরগুলো দেখাচ্ছি, হাজারদুয়ারির ভেতরে যাবেন, ছবি দেখবেন, ওয়াইল পেন্টিং এর নাম, ডেট, সাল। নবাব মির্জাপুরের 3টে স্ত্রী ছিলেন। শাহা খানম প্রথম, আলিবর্দী খানের বোন। তৃতীয় হচ্ছে এর ভেতরে বব্বু বেগম। তৃতীয় হচ্ছে মুন্নি বেগম। ইতিহাসের নাম পাবেন ইনার মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন। ইনাকে নবাব মির্জাপুর বিয়ে করলেন। বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। অনেক টাকা ছিল ইনার কাছে। ইনি ব্রিটিশ গভর্নমেন্টকে তখনকার দিনে 90 লক্ষ টাকা দান করলেন একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। এই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার স্কুলে 12 ক্লাস পড়াশোনা করছিল। তো ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, তো ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে মারা গেছিলেন মুন্নি বেগম। বাবু বেগম, মুন্নি বেগম, এনারা 2 বোন। 2 বোন ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। যত ঘরের মধ্যে কবরগুলো আছে সব বেগমদের। এই যে ঘরগুলো তৈরি হয়েছে নবাবী পিরিয়ডে। বাইরে যতগুলো কবর আছে সব পুরুষদের আছে। এখন যে ছেলে বা মেয়ে মারা যাচ্ছে তাদের নর্মাল এরকম কবর আছে বাইরে, এরকম ভিড় আছে। আপনারা যে হাজারদুয়ারি প্যালেস দেখতে এলেন, হাজারদুয়ারি প্যালেসের মালিক নবাব নওয়াজুদ্দিন হুমায়ুন জা। 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা উনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছিলেন। তিনি নবাবী করেছিলেন 14 বছর, 1824 থেকে 1808। মীর জাফরের 5ম বংশধর সিরাজউদ্দৌলা যে প্যালেস তৈরি করিয়েছিল, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার। ওটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন। নবাব হুমায়ুন জা হাজারদুয়ারির মালিক, মীর জাফরের 5ম বংশধর। 14 বছর নবাবী করেছিলেন 1824 থেকে 1838। হুমায়ুন জার বাবা ওয়ালা জা 3 বছর নবাবী করেছিলেন 1821 থেকে 1824। হাজারদুয়ারি যে মালিক বললাম হুমায়ুন জা, ওনার জ্যাঠা আলী জা 11 বছর নবাবী করেছিলেন 1810 থেকে 1821। ওয়ালা জা, আলী জা 2 ভাই। এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসে। তো এই যে দেখে নাও হাজারদুয়ারি প্যালেসে যাওয়ার যে রাস্তাটা। তো এখানে টিকিট রয়েছে। টিকিট হচ্ছে তোমার 25 টাকা করে পার পারসন, আর হাজারদুয়ারি যাওয়ার জন্য, ঢোকার জন্য। তো দেখছি ভেতরে গিয়ে কোনো টিকিট সিস্টেম আবার আছে কি না, সেটা দেখছি ভেতরে গেলেই বোঝা যাবে। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে, এই দেখতে পাচ্ছ ইমামবাড়া। ওটা হচ্ছে ইমামবাড়া রয়েছে। আর এদিকে রয়েছে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি কিন্তু এই যে কটা যা দরজা দেখতে পাচ্ছ, এই দরজাগুলো কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু আসল না, এর মধ্যে কিন্তু নকল দরজাও কিন্তু আছে। তো চলো ভেতরে গিয়ে, ভেতরে যদিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাউন্ডারিটা দেখে নাও।
বন্ধুরা, এটা কিন্তু 3 তলা বিশিষ্ট একটি প্রাসাদ। তো ওপরের তলায় থাকতেন নবাব ও বেগমরা, আর মাঝখানে ছিল পাঠাগার, অতিথিশালা, অফিস ঘর, এগুলো ছিল মাঝের তলায়। আর এই যে নিচের তলা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু থাকতো হচ্ছে গাড়ি রাখার জায়গা। তো এই হচ্ছে 3 তলা বিশিষ্ট ঘর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হুমায়ুনজা ছিলেন এই প্রাসাদের মালিক। তো এই প্রাসাদ হুমায়ুনজা নির্মাণ করেছিলেন ইউরোপিয়ান স্থপতি কর্নেল ডানকান ম্যাকলিওডকে দিয়ে। এই প্রাসাদের নকশা ও নির্মাণ কাজ করেছিলেন ডানকান ম্যাকলিওড। তখনকার সময় এই প্রাসাদের খরচ পড়েছিল 16.5 লক্ষ স্বর্ণ মুদ্রা। এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়েছিল 9 আগস্ট 1829 সালে, আর কাজ সম্পূর্ণ হয়েছিল 1837 সালে। এই প্রাসাদের কিন্তু একটা প্রাক্তন নাম ছিল তখনকার সময়, সেই নামটি ছিল বড়াকঠি। এই প্রাসাদটির উচ্চতা 80 ফুট, আর দৈর্ঘ্য 130 মিটার, প্রস্থ 61 মিটার। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী বন্ধুরা।